আল্লাহর ইচ্ছা, মূল ডেভিড ওয়েল, বঙ্গানুবাদ আহসানুল করিম। সংক্ষিপ্ত লেখক পরিচিতি। ডেভিড ওয়েল ছিলেন উত্তর নাইজেরিয়ার একজন ইয়োরুবা। তিনি তথ্য বিভাগের একজন কর্মকর্তা হিসেবে কাজ করতেন। তার ছোট গল্প এবং প্রবন্ধ বিভিন্ন জার্নাল এবং সংকলনে প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে হরিত প্রকাশন। আল্লাহর ইচ্ছা। বেশ ফকফকে জ্যোৎস্না ছিল, কিন্তু এখন রাত্রি অন্ধকার। আকাশের দিকে চোখ তুলে তাকাল ডোগো। দেখল কালো মেঘে দ্রুত ঢেকে যাচ্ছে চাঁদ। গলা খাকারি দিল, বৃষ্টি হবে রাতে বলে স্যাঙ্গাতের দিকে তাকাল। সুলে তার সঙ্গী সাথে সাথে কোনো জবাব দিল না। লম্বা শক্ত গড়নের মানুষ সে, চেহারায় সঙ্গীর মতোই মূর্খতার নির্বোধ অভিব্যক্তি। ডোগোর মতো সেও চুরি করে পেট চালায়। এই মুহূর্তে সে অনভ্যস্তভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এভাবে বলাটা ঠিক হল না। কিছুক্ষণ পরে মুখ খুলল সুলে। হাঁটতে হাঁটতেই হাতের লম্বা বাঁকানো ছুরিটার ধার পরীক্ষা করছে সে, যেটা সে ডিউটিতে থাকার সময় বাঁ হাতের উপরের দিকে একটা খাপে গুঁজে রাখে। একই রকম ভয়ানক দেখতে একটা ছোরা তার সতীর্থের বাহুর শোভাবর্ধন করছে। নিশ্চিত হচ্ছিস কিভাবে? নিশ্চিত? কণ্ঠে বিরক্তি আর অস্থিরতা নিয়ে প্রতিধ্বনি করল ডোগো। স্থানীয় ভাষায় ডোগো শব্দের অর্থ লম্বা। মানুষটা সে গাট্টাগোট্টা, বেশ মোটাসোটা গড়নের। আর যাই হোক, লম্বা নয়। হাত উঁচিয়ে আকাশে ছুটে চলা মেঘের দিকে নির্দেশ করে বলল, চোখ তুলে তাকালেই হয়। জীবনে তো কম বৃষ্টি দেখিনি। ওগুলো বৃষ্টি হওয়ার মেঘ। কিছুক্ষণ চুপচাপ পাশাপাশি হেঁটে চলে তারা। পিছনে বড় শহরটার ম্লান লাল আলোগুলো আঁকাবাঁকা রেখায় মিটিমিটি জ্বলছে। পথ জনবিরল, কারণ ইতোমধ্যে মাঝরাত পেরিয়ে গেছে। আর আধ মাইল সামনে তাদের গন্তব্য ছোট মফস্বল শহরটা রাতের আধারে হামাগুড়ি দিয়ে আছে। বাঁকাচোরা রাস্তাগুলিতে একটিও বিজলিবাতি জ্বলছে না। এই বাজে ব্যাপারটা অবশ্য দুজনের জন্য হিসাবে দারুণ সুবিধাজনক হয়ে দাঁড়িয়েছে। তুই তো আর আল্লাহ না, অবশেষে সুলে বলে। এমন জোর দিয়ে বলতে পারিস না। সুলে শক্ত ধাতের অপরাধী। অপরাধ তার জীবিকা। শেষবার আদালতে দাঁড়িয়ে বিচারককে এ কথা বলেছিল। বিচারে অল্প কিছুদিনের সাজা জুটেছিল। তোমাদের মতো চরিত্রের লোকদের থেকে সমাজকে মুক্ত রাখতে হবে। নিঃশব্দ আদালত কক্ষে কঠোর জজ সাহেবের জলদগম্ভীর গলা আজও শুনতে পায়। ওতে একটুও প্রভাবিত না হয়ে লজ্জাহীন শটান কাঠগড়ায় দাঁড়িয়েছিল সুলে। এসব কথা সে আগেও শুনেছে। তুমি আর তোমার মতো লোকেরা মানুষের জানমালের জন্য হুমকি। আর এই আদালত সবসময় এটা নিশ্চিত করবে যে আইন অনুযায়ী তোমরা যেন সঠিক সাজা পাও, বলে তার দিকে বিচারক তাকিয়েছিলেন শীতল দৃষ্টিতে। সুলেও একই রকমভাবে চোখ তুলে তাকিয়েছিল। বিচারকদের সাথে অমন দৃষ্টি বিনিময় এত বেশি সংখ্যকবার করেছে যে ওভাবে তাকে ভড়কে দিতে পারবে না কেউ। আর তাছাড়া আল্লাহ ছাড়া কাউকে বা কোনো কিছুকেই সে ভয় পায় না। এরপর তিনি বিচারক সুলভ থুতনি উঁচিয়ে জিজ্ঞেস করলেন, কখনো কি ভেবে দেখো না এই অপরাধের রাস্তা তোমাকে শুধু হতাশা, শাস্তি আর ভোগান্তির দিকে নিয়ে চলেছে? দেখে তো গায়ে গতরে কাজকর্মের উপযুক্ত বলেই মনে হয়। একবারের জন্যও কি রুজি রোজগারের চিন্তা করা যায় না? সুলে চওড়া কাঁধে ঝাঁকি দিয়ে বলেছিল, যে কাজটা পারি সেটা করেই পেট চালাই। নিজেই বেছে নিয়েছি এই পথ। হতাশ হয়ে আসনে হেলান দিয়েছিলেন জজ সাহেব। সাথে সাথেই আবার সোজা হয়ে বসে নতুন করে চেষ্টা করতে চাইলেন। চুরি, ডাকাতি, অপরাধ এসবে কোনো সমস্যা দেখতে পাও কি তোমার দ্বারা হবে না? সুলে আবার কাঁধ ঝাঁকিয়ে বলেছিল, যেভাবে পেট চালাই তাতে আমি খুশি খুশি। বিচারক আতকে উঠেছিলেন। সাথে সাথে আদালত জুড়ে গুঞ্জন ছড়িয়ে পড়ল। হাতুড়ির বাড়ি দিয়ে ফিসফিসানি থামালেন। আইন ভেঙে তুমি খুশি? আমার তো আর কোনো উপায় নেই, সুলে বলেছিল। আইন হলো একটা ফালতু জিনিস, সব সময় মানুষের কাজে বাগড়া দেয়। বারবার গ্রেফতার আর জেল খাটা, জেলের ঘুঘু হতে পেরেও কি খুশি নাকি? দারুণভাবে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করেছিলেন জজ সাহেব। সব পেশায় টুকটাক ঝুঁকি থাকে।
দার্শনিকের ভঙ্গিতে জবাব দিয়েছিল সুলে। ঠিক আছে, তবে শোনো, আইন তুমি কখনোই ভাঙতে পারবে না। তুমি কেবল আইন ভাঙার চেষ্টাই করতে পারবে, আর এর ফল হিসেবে তুমি নিজেই ভেঙে পড়বে। সুলে মাথা নেড়ে বলেছিল, আমাদের এই রকম একটা প্রবাদ আছে, আলাপের ভঙ্গিতে বলল সে। গাছের গুঁড়ি ঝাঁকাতে গেলে কেবল নিজেকেই ঝাঁকি খেতে হয়। বলে ভ্রু কুঁচকে থাকা জজ সাহেবের দিকে চোখ তুলে তাকালো সে। আইন তাহলে বেশ মোটাসোটা গাছের গুঁড়ি, কি বলেন? বিচারক তাকে 3 মাসের সাজা দিয়েছিলেন। সুলে শুধু কাঁধ ঝাঁকিয়ে বলেছিল, আল্লাহর ইচ্ছা, কি আর করা। ধারালো জিভের মতো বজ্রপাতের একটা ঝলক মেঘাচ্ছন্ন আকাশকে এক মুহূর্তের জন্য আলোকিত করল। সুলে চোখ তুলে তাকালো। মানছি, দেখে মনে হচ্ছে যে বৃষ্টি নামবে, কিন্তু তুই বলতে পারিস না বৃষ্টি হবেই। তুই তো সামান্য মরণশীল মানুষ। তুই বলতে পারিস যদি আল্লাহ চান তো বৃষ্টি হবে। সুলে মনে করে সে গভীরভাবে ধর্মপ্রাণ মানুষ। তার ধর্মে কোনো কিছু সম্পর্কে অন্ধবিশ্বাস কিংবা ভবিষ্যৎবাণী করা নিষিদ্ধ। আল্লাহর প্রতি তার ভয় ছিল একেবারে খাঁটি। তার দৃঢ় বিশ্বাস, আল্লাহ প্রত্যেক মানুষের জীবিকার উপায় তার নিজের মতো করে নির্ধারণ করার স্বাধীনতা দিয়েছেন। সে এ ব্যাপারে নিশ্চিত যে আল্লাহ কিছু মানুষকে তাদের প্রয়োজনের চেয়ে বেশি দেন, যাতে যারা কম পায় তারা কিছুটা ছিনিয়ে নিতে পারে। নিশ্চয়ই আল্লাহ চান না যে কিছু পেট খালি পড়ে থাক আর কিছু পেট হয়ে উঠুক অতিরিক্ত বোঝাই। নাক ঝেড়ে বিরক্তি প্রকাশ করল ডোগো। দেশের প্রায় সব বড় শহরে জেল খেটেছে সে। জেলখানা হচ্ছে তার দ্বিতীয় বাড়ি। তার সাঙ্গাতের মতো সেও কোনো মানুষকে ভয় পেত না। কিন্তু সুলের সাথে যে বিষয়ে তার অমিল তা হল স্বার্থপরতা ছাড়া কোনো ধর্ম ছিল না তার। তুই আর তোর ধর্ম, উপহাসের সুরে বলল সে। খুব উদ্ধার করেছে ধর্ম তোকে। সুলে কোনো উত্তর দিল না। ডোগো অভিজ্ঞতা থেকে জানত যে সুলে তার ধর্মের ব্যাপারে বেশ স্পর্শকাতর, এবং সুলে রেগে গেলে তার প্রথম সংকেত ছিল মাথায় একটা ঘুষি। নিজেদের মধ্যে ভালোবাসা, বন্ধুত্ব বা এমন মহান কোনো অনুভূতির কারণে যে দুজনে একসাথে কাজ করত, এমন কোনো ভান ছিল না তাদের মাঝে। তারা একসঙ্গে কাজ করত যখন দুজনেই একসাথে জেলের বাইরে থাকত, এবং তা স্রেফ সুবিধাজনক ছিল বলে। এমন একটা অংশীদারি সম্পর্ক যেখানে যার যার নিজের লাভই আসল কথা। কোনো বিশেষ ধরনের নিয়মকানুন ছিল না। আজকে রাতে মেয়ে লোকটাকে দেখেছিস? ডোগো বিষয় পরিবর্তন করল। সুলের রাগের ভয়ে নয়, বরং তার ঘাসফড়িংয়ের মতো ছটফটে মনের মনোযোগ অন্যদিকে সরে গিয়েছে। হ্যাঁ, সুলে স্বীকার করল। কি মনে হলো? সুলেকে চুপ হয়ে যেতে দেখে ডোগো বলল, বেজন্মা একটা। আবেগহীন গলায় সুলে বলল। কে? আমি? ডোগো হালকা গলায় বলল। মেয়ে লোকটার কথা বলছিলাম। সুলে উত্তর দিল। একটা ছোট নদীর ধারে এসে পৌঁছাল তারা। সুলে থামল, হাত পা এবং সম্পূর্ণ কামানো মাথাটা ধুয়ে নিল। ডোগো পাড়ে বসে তার খাপের ছুরিটা একটি পাথরে ঘষে শান দিতে লাগল। কোথায় যাচ্ছিস? ওপারের গ্রামে। মুখ ধুতে ধুতে সুলে বলল। ওই পারে যে তোর পীড়িতের কেউ থাকে তা তো জানতাম না। ডোগো বলল। কোনো মেয়ে লোকের কাছে যাচ্ছি না আমি। সুলে বলল। যাচ্ছি কিছু টুকিটাকি জিনিসপত্র সংগ্রহ করতে, যদি আল্লাহ চান আর কি। চুরি করতে যাচ্ছিস, তাই তো? ডোগো ইঙ্গিত করল। হ্যাঁ, স্বীকার করল সুলে। সোজা হয়ে দাঁড়াল। শক্তিশালী হাতটা ডোগোর দিকে নির্দেশ করল। তুইও কিন্তু চোর, তার উপরে বেজন্মা একটা। ডোগো শান্তভাবে ছুরির ধার নিজের হাতে পরীক্ষা করল, মাথা নাড়ল। রাতের বেলা নদীতে হাত মুখ ধোয়া কি তোর ধর্মের রীতি? পাড়ে উঠে আসা সুলে কোনো জবাব দিল না। যখনই নদী পাবে তখনই পাক সাফ হয়ে নাও, কারণ আরেকটা নদী পার হতে পারবে কিনা তা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলল। ডোগো তার পেছনে এগোল। তুই কেন মেয়ে লোকটাকে বেজন্মা বললি? ডোগো জিজ্ঞেস করল। কারণ ও আসলেই তাই। কেন? আমাকে বলেছিল ও নাকি কোট আর কালো ব্যাগটা মোট 15 শিলিংয়ে বিক্রি করেছে। প্রথমে নিচে, তারপর সঙ্গীর দিকে আর চোখে তাকিয়ে বলল সে। ধরে নিচ্ছি তুই আমার আগেই তার কাছে গিয়ে তাকে যা বলার বলে দিয়েছিস। সপ্তাহখানেক ওকে চোখেই দেখিনি। ডোগো প্রতিবাদ করে বলল। কোটটা বেশ পুরনো ছিল,
15 শিলিং তো মনে হচ্ছে ঠিকই আছে। আমার তো মনে হয় সে ভালোই বিক্রি করেছে। নিঃসন্দেহে, সুলে বলল। ডোগোকে বিশ্বাস করল না। আমিও হয়তো এরকমই ভাবতাম যদি ওর কাছ থেকে এরই মধ্যে লাভের কিছু বখরা পেয়ে যেতাম। ডোগো কিছু বলল না। সুলে সবসময় তাকে সন্দেহের চোখে দেখে। সেও প্রতিদানে একই রকম সন্দেহ করে। কখনো তাদের এই সন্দেহ হতো অমূলক, আবার কখনো কখনো সঠিক। ডোগো কাঁধ ঝাঁকাল। কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। না, আমিও মনে করি না যে তুই বুঝবি। সুলে শুকনো গলায় বলল। আমি শুধু আমার ভাগ নিয়ে চিন্তা করি। ডোগো বলল। মানে বলতে চাইছিস তোর দ্বিতীয় ভাগ? সুলে বলল। তুই বাটপার বেজন্মা আর ওই হাউমাউ করা বদমাইশ মাগিটা, তোরা দুজনেই তোদের ভাগ পাবি। একটু থেমে যোগ করল। কুত্তিটা আমার উরুতে ছুরি মেরেছে। ডোগো মনে মনে হেসে উঠল। তোর খুঁড়িয়ে হাঁটা নিয়ে ভাবছিলাম। ও তোর উরুতে ছুরি মেরেছিল, তাই তো? আজব ঘটনা বটে, তাই না? সুলে কড়া চোখে তাকাল। আজব ঘটনার কি আছে? এই যে তুই স্রেফোর কাছে টাকা চেয়েছিলি বলে যে তোকে ছুরি মেরেছে। চেয়েছিলাম? আমি ওর কাছে কিছুই চাইনি। এমন মানুষের কাছে কিছু চাওয়ার কোনো মানেই হয় না। আচ্ছা, ডোগো বলল। আমি তো সবসময় ভাবতাম চাইলেই হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক যে কোটটা তোর ছিল না। তুই তো শুধু ওকে বিক্রি করতে বলেছিলি। সে তো পুরনো চোরাই মালের খুচরা বিক্রেতা, যার জানার কথা যে টাকাটা তোরই প্রাপ্য। কোনো ভোদাই ছাড়া কি কেউ কোট আর ব্যাগের জন্য মোটে 15 শিলিংয়ে খুশি হবে? সুলে বলল। আর তুই তো ভোদাই না, তাই তো? ডোগো হেসে জিজ্ঞেস করল। তাহলে তুই কি করলি? পিটিয়ে ওর দফা রফা করে দিয়েছি। সুলে কঠোর স্বরে বলল। ঠিক কাজই করেছিস, মন্তব্য করল ডোগো। একটাই সমস্যা, মনে হয় ওকে যা দিয়েছিলি তার চেয়ে বেশি আদায় করে ফেলেছিস। আবারও হালকা চালে হাসল সে। এমন একটা ক্ষতের জ্বালা নিয়ে মজা করিস না। সুলে বিরক্ত স্বরে বলল। আরে, মজা করছে কে? ওরকম চাকু তো আমিও খেয়েছি। রাতের বেলা চাকু নিয়ে ঘুরবি আর 2-1টা ঘা খাবি না, তাই কি হয়? এগুলোকে আসলে আমাদের পেশাগত ঝুঁকি হিসেবে ধরে নিতে হবে। তা ঠিক, সায় দিল সুলে। কিন্তু তাতে কি আর ঘা সারবে? তা সারবে না, তার জন্য তো হাসপাতালে যেতে হবে। ডোগো বলে। এও জানি, হাসপাতালের ব্যাটারা সারিয়ে তোলার আগে জেরা শুরু করবে। ওরা একটা গ্রামে প্রবেশ করেছে। সামনে একটা প্রশস্ত রাস্তা চলে গেছে, যা ছোট ছোট পথে ভাগ হয়ে বাড়িঘরগুলোর মাঝখানে চলে গেছে। সুলে সামান্য থেমে একটা পথ বেছে নিল। নিঃশব্দে হাঁটছে তারা। চারপাশে নজর বুলাচ্ছে। পাশাপাশি গাদাগাদি করা মাটির ঘরগুলোর কোনোটাতেই আলো নেই। প্রতিটা খোপের মতো ছোট ছোট জানালার কপাট বন্ধ, কিংবা কোনো কিছু দিয়ে আটকানো, সম্ভবত ঝড়ের আশঙ্কায়। পূব দিক থেকে অলস ভঙ্গিতে বজ্রপাতের গর্জন ছড়িয়ে পড়ল। ওদের চলার শব্দে ভয়ে চমকে ওঠা কয়েকটা ছাগল আর ভেড়ার পাল ছাড়া গায়ের পথ একেবারে ফাঁকা। মাঝে মাঝে সুলে কোনো একটা সম্ভাব্য ঘরের কাছে থামছে। চারপাশে সতর্ক নজর বুলিয়ে দেখছে। চোখে প্রশ্ন নিয়ে স্যাঙ্গাতের দিকে তাকাচ্ছে। আর তারপর সঙ্গীর মাথা নাড়া দেখে সামনে চলা শুরু করছে। প্রায় সোয়া ঘন্টা ধরে ঘুরছে তারা। এমন সময় হঠাৎ বিদ্যুৎ চমকের উজ্জ্বলতা তাদের চোখজোড়া প্রায় ঝলসে দিল। সিদ্ধান্তে পৌঁছল দুজনে। জলদি করতে হবে, ফিসফিসিয়ে বলল ডোগো। ঝড় এলো বলে। সুলে কিছু বলল না। কয়েক গজ দূরে একটি ভগ্নপ্রায় ঘর দাঁড়িয়েছিল। তারা ঘরটির দিকে এগিয়ে গেল। ঘরের অবস্থা দেখে তারা নিরুৎসাহিত হল না। অভিজ্ঞতা থেকে জানে যে ঘরের চেহারা কোনোভাবেই তার ভেতরে কি কি পাওয়া যাবে তার আভাস দেয় না। এমন হয়েছে দুর্গন্ধওয়ালা খুপড়ি থেকে দামি মাল জুটে গেছে। সুলের দিকে তাকিয়ে ডোগো মাথা ঝাঁকাল। তুই বাইরে দাঁড়া, সজাগ থাকার চেষ্টা করিস, সুলে বলল। একটা বন্ধ জানালার দিকে ইঙ্গিত করল। ওই জানালার পাশে গিয়ে দাঁড়াতে পারিস। ডোগো তার অবস্থানে চলে গেল। সুলে কাঠের ভারী দরজার উপর কারিগরি শুরু করল। এমনকি ডোগোর অভিজ্ঞ কানেও কোনো অস্বাভাবিক আওয়াজ শোনা গেল না। শুধু তাই নয়, সে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে সুলে কখন ঘরে ঢুকে পড়ল তাও সে বুঝতে পারল না।
মাত্র কয়েক মিনিট অতিবাহিত হলেও তার মনে হচ্ছিল অনেকক্ষণ কেটে গেছে। কিছুক্ষণের মাঝে সে তার পাশের জানালাটি ধীরে ধীরে খুলতে দেখল। দেয়ালের সঙ্গে সন্তর্পণে লেপ্টে রইল সে, কিন্তু জানালা দিয়ে বেরিয়ে এলো সুলের শক্তিশালী হাত। সে হাতে বেশ বড়সড় একটা লাউয়ের খোল। পশ্চিম আফ্রিকায় লাউ, যা সাধারণত ক্যালাবাস নামে পরিচিত, বিভিন্ন সামগ্রী যেমন পানি, খাবার, শস্য এবং তরল পদার্থ সংরক্ষণের পাত্র হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এগুলোর প্রাকৃতিক ফাঁপা আকৃতির কারণে এটি একটি বহুমুখী গৃহস্থালী উপকরণ হিসেবে বহন ও সংরক্ষণের জন্য বিশেষভাবে উপযোগী। ডোগো লাউটা হাতে নিল। লাউয়ের ওজনে অবাক হল সে। হৃৎস্পন্দন দ্রুততর হল তার। এখানকার লোকজন এই ধরনের লাউকে ব্যাংকের চেয়ে বেশি বিশ্বাস করে। নদীর দিকে, জানালা দিয়ে ফিসফিসিয়ে বলল সুলে। ডোগো বিষয়টি বুঝে গেল। লাউটি মাথায় তুলে দ্রুতগতিতে নদীর দিকে রওনা দিল সে। সুলে ঘর থেকে বেরিয়ে তার পিছু নেবে। নদীর পাড়ে এসে সতর্কতার সাথে লাউয়ের খোল নামিয়ে রাখল। তারপরের আলগা ঢাকনাটা খুলল। ভাবল, যদি এতে মূল্যবান কিছু থাকে তাহলে তা দুজনের মাঝে যে সমানভাবে ভাগ করতে হবে এমন কোনো কথা কি আছে? তাছাড়া কে জানে সুলে জানলা দিয়ে ওটা বের করে ধরার আগেই এর কিছু অংশ সরিয়েছে কিনা। ডান হাতটা লাউয়ের মধ্যে ঢুকানোর সাথে সাথে কবজিতে তীক্ষ্ণ আঘাত অনুভব করল সে। ঝাঁকি দিয়ে হাতটা বের করার সময় মুখ দিয়ে তীব্র বিস্ময়সূচক গোঙানি বেরিয়ে এলো। ভালোভাবে কবজির দিকে তাকালো আর সাথে সাথে সাপসাপান্ত করতে লাগল। পৃথিবীর বুকে সূর্যের নিচে থাকা সমস্ত কিছুকে তার জানা দুটি ভাষায় গালাগাল করতে লাগল। মাটিতে বসে কবজি চেপে ধরে চাপা স্বরে অভিশাপ দিতে থাকল। শুনতে পেল সুলে এগিয়ে আসছে, তাই থেমে গেল। লাউটার ঢাকনা লাগিয়ে অপেক্ষা করতে লাগল। কোনো সমস্যা হয়েছে? অন্যজন কাছে এসে পৌঁছাতে সে জিজ্ঞেস করল। না, কোনো সমস্যা হয়নি, বলল সুলে। তারা দুজন লাউটির উপর ঝুঁকল। ডোগো তখনও বাঁ হাত দিয়ে ডান কবজিটি চেপে ধরে আছে, তবে এমনভাবে ধরে থাকল যাতে সুলে তার লক্ষ্য না করে। তুই খুলিসনি তো? সুলে জিজ্ঞেস করল। কে? আমি? মোটেই না, ডোগো বলল। সুলে তাকে বিশ্বাস করবে না সে তা জানত। এত ভারী কি থাকতে পারে? কৌতূহলীভাবে জিজ্ঞেস করল ডোগো। চল দেখি, বলল সুলে। ঢাকনাটা খুলে হাতটা লাউয়ের খোলায় ঢুকাল সে, এবং সাথে সাথে সেও একটি তীক্ষ্ণ আঘাত অনুভব করল। দ্রুত হাত লাউয়ের বাইরে বের করে নিয়ে দাঁড়াল। ডোগো দাঁড়াল এবং প্রথমবারের মতো সুলে লক্ষ্য করল যে ডোগো তার কবজি অন্য হাতে ধরে আছে। দীর্ঘ সময় ধরে একে অপরের দিকে দুজনে চুপচাপ তাকিয়ে রইল। তুই তো সবসময় জোর দিয়ে বলিস সবকিছু আমাদের সমানভাবে ভাগ করে নিতে হবে। ডোগো বেশ স্বাভাবিকভাবে বলল। মৃদু স্বরে, প্রায় শুনতে পাওয়া যায় না এমনভাবে কথা বলতে শুরু করল সুলে। ডোগোকে অশ্লীল সব গালাগাল দিল। ডোগো তার দিক থেকে প্রতিদান দিতে কার্পণ্য করল না। একসময় আর কোনো গালি খুঁজে না পেয়ে তারা দুজনেই থেমে গেল। আমি বাড়ি যাচ্ছি, ডোগো ঘোষণা করল। দাঁড়া, বলল সুলে। অক্ষত হাতে পকেট হাতড়ে একটা ম্যাচের বাক্স বের করল। অনেক কষ্ট করে একটা কাঠি জ্বালল। লাউয়ের উপর ধরে ভিতরে তাকাল। তারপর ম্যাচটি ফেলে দিল। দরকার হবে না যাওয়ার, সে বলল। কেন? জানতে চাইল ডোগো। ওটার ভেতরে একটা কেউটে ফোঁস করছে, বলল সুলে। হাতের ভারী অনুভূতিটা ক্রমে দ্রুত ছড়িয়ে পড়ছিল। প্রচণ্ড ব্যথা। বসে পড়ল সে। আমি এখনো বুঝতে পারছি না কেন বাড়ি যেতে পারবো না, বলল ডোগো। শুনিসনি কখনো? কেউটে যাকে কামড়ায় সে সেই কেউটের পায়ের কাছেই মরে যায়। এর বিষ এত মারাত্মক, ঠিক তোর মতো শুয়োরের বাচ্চাদের জন্য উপযুক্ত। কখনোই বাড়ি পৌঁছতে পারবি না, এখানেই বসে মর। ডোগো মানতে পারল না কথাটা।
কিন্তু প্রচণ্ড যন্ত্রণায় তাকে বসতে হলো। কয়েক মিনিট চুপ করে রইল তারা। চারপাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছে। শেষ পর্যন্ত ডোগো বলল, মজার ব্যাপার, তোর শেষ লুটের মাল হলো সাপুড়ের লাউয়ের খোল। আমার মনে হয় এর ভেতর একটা কেউটে থাকাটা আরো মজার, তাই না? সুলে বলল। যন্ত্রণা কাতর একটা শব্দ করল সে। আমার ধারণা রাত পোহাবার আগে আরো মজার কিছু ঘটবে। ডোগো বলল। ব্যথায় কুঁকড়ে উঠল সে। কয়েকটা বেহুদা মৃত্যু, যেমনটা আমরা ভেবেছি। সুলে পরামর্শ দিল। এই অভিশপ্ত সাপটাকে মারা দরকার, ডোগো বলল। উঠে নদীর কিনার থেকে একটা পাথর তোলার চেষ্টা করল, পারল না। আচ্ছা থাক থাক। চিত হয়ে শুয়ে সে বলল, ওতে আর কিছু যায় আসে না। টুপটাপ করে বৃষ্টি পড়তে শুরু করল। কিন্তু তাই বলে বৃষ্টির মধ্যে মরব? রাগী স্বরে জানতে চাইল সে। সোজা দোজখেই তো যাবি, যাওয়ার আগে পুরো ভিজে মরলে বেশ কাজে দেবে। সুলে বলল। দাঁতে দাঁত চেপে সে নিজেকে লাউয়ের কাছে টেনে নিল। ভালো হাতটাতে ছুরি তুলে নিল। ভারী শ্বাস ফেলতে ফেলতে চোখ বন্ধ করে লাউয়ের মধ্যে ছুরি ধরা হাতটা ঢুকিয়ে সাপের মোচড়ানো শরীরে নিষ্ঠুর আঘাত হানল। কয়েক মিনিট পরে হামাগুড়ি দিয়ে আগের জায়গায় ফিরে শুয়ে পড়ল। নাক দিয়ে বাঁশির আওয়াজের মতো শ্বাস প্রশ্বাসের শব্দ হচ্ছে। সারা হাতে সাপের বিষাক্ত দাঁতের কামড়ের চিহ্ন। অবশেষে সাপটি মরেছে। এই সেই সাপ যার খেলা এইবার শেষ হলো। সুলে বলল। ডোগো কিচ্ছু বলল না। কয়েক মিনিট নিঃশব্দে কেটে গেল। বিষ তার করাল গ্রাসে তাদেরকে কঠিনভাবে আটকে ফেলেছে, বিশেষ করে সুলেকে। বেশ কয়েকবার গোঙানি চাপতে পারেনি সে। এখন কেবল কয়েক মুহূর্তের ব্যাপার। এইভাবে সবকিছু শেষ হয়ে যাওয়াটা কষ্টের, অস্পষ্টভাবে বলল ডোগো। ইন্দ্রিয়গুলো ঝিমিয়ে আসছিল তার। সব মিলিয়ে খুব খারাপ হয়নি, বুঝলি বেটা চোর বদমাস। তোর দুঃখেই তো কাঁদছি। ক্লান্ত গলায় বলল সুলে। আমাদের এতদিনের দারুণ একসাথে চলার পথ এখানেই শেষ। হায় রে বদমাস বেজন্মা, বোঝা উচিত ছিল এই পথেরও শেষ আসবে। গভীরভাবে শ্বাস ছাড়ল সে। যাই হোক, সকালে অন্তত হাসপাতালে যেতে হচ্ছে না। কাঁপা হাতে তার উরুর ক্ষত স্পর্শ করে বিড়বিড় করল সে। একরকম হাল ছেড়ে দিয়ে শ্বাস ফেলল সে। আল্লাহর ইচ্ছাই পূরণ হোক। ঝমঝম করে বৃষ্টি নামল তখন।